আচ্ছা, তার মানে তুই রাখছিস আমার পার্সে টাকা? কোথা থেকে পাচ্ছিস এই টাকা তুই? মা, আসলে আমি এ কি অভয়, দেখি অভয়, এগুলো এরকম আঘাত লাগলো কি করে তোর? তুমি ছাড়ো না মা। চুরি করেছিস তাই না? না, হ্যাঁ, মা। মারপিট করেছিস তুই? অভয় বল না। হ্যাঁ, আমি ওই টাকাগুলো লড়াই করেই পেয়েছি। কি মারপিট? কি 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 বলতে চাইছিস নাকি তুই? এমন একটা লড়াই যেখানে জিতলেও টাকা পাওয়া যায়, হারলেও পাওয়া যায়। অভয়, তুই একবারও ভাবলি না আমার কথা? কেন করছিস এইসব? মা, তুমি জানো এইসব আমি কেন করছি? বাবা আমাদের ছেড়ে চলে গেছে, অনেক বছর হয়ে গেছে। আর এত বছরে কি করোনি তুমি মা? তুই তুই কি বলতে চাইছিস অভয়? তোমার কি মনে হয় যে আমি জানি না? আমি জানি না যে তুমি সংসার চালানোর জন্য কি রকম কাজ তুমি করো, যেটা তোমার করা উচিত নয় মা। আর এইসব দেখতে আমার একদম ভালো লাগছে না মা। প্লিজ আমায় ক্ষমা করে দে। তোর বাবা আমায় ছেড়ে চলে যাওয়ার পরে আমি ঠিক করে তোর খেয়াল রাখতে পারছি না। আমি তো বেশি পড়াশোনা করিনি, সেজন্য বেশি টাকা রোজগারের জন্য কষ্ট অনেক করতে হয়। আমি বুঝতে পারছি যে তুই কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিস, কিন্তু এবার আর না। আমার দিব্যি দিয়ে বল, আমার দিব্যি দিয়ে বল যে আজকের পর আর কোনোদিন মারপিট করবি না তুই। কথা দে আমাকে যে আর কোনোদিন করবি না। আমি কথা দিচ্ছি তোমাকে যে আমি আর কোনোদিন লড়াই করব না। আর তোমাকেও একটা কথা দিতে হবে, তুমি আর ওরকম কোনো কাজ করবে না যেটা তোমার করা উচিত নয়। আমরা একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করব মা। ঠিক আছে, কথা দিচ্ছি আমি। আর আমিও কথা দিচ্ছি। অভয় তার বাবা আর রমনা তার স্বামীর থেকে আলাদা হওয়ার পরে অনেক কষ্ট করে জীবনটা কাটাচ্ছিল। তাদের পরিস্থিতি ছিল খুবই কঠিন। একজন সিঙ্গেল মাদার হওয়া সত্ত্বেও রমনা তার ছেলের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছিল। নিজের ছেলে যাতে অঙ্কে ভালো নাম্বার পায়, সেই জন্যে তার অঙ্কের টিচারের সব শর্তে রাজি হয়ে যে পদক্ষেপ সে নেয় তা ভুল ছিল। প্রত্যেক বাচ্চারই লিমিটেশন থাকে, একটা যোগ্যতা থাকে। জোর করে কারোর মধ্যে প্রতিভা তৈরি করা সম্ভব নয়। নিজের ভবিষ্যৎ তৈরি করার কোনো শর্টকাট রাস্তা থাকে না। কিন্তু রমনা ভুলবশত অভয়কে জীবনে এগিয়ে নিয়ে যাওয়া যে রাস্তা বেছেছিল তা ক্ষতি ছাড়া ভালো কিছু হওয়ারই ছিল না। আর এত বড় পদক্ষেপ নেওয়ার পরেও পরিস্থিতি রমনার বিরুদ্ধে ছিল। কি হবে এবার? এবার এই গল্প এমন একটা জায়গাতে এসে দাঁড়ায় যেখান থেকে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। আরে তুমি ঠকবাজ, তুমি যা যা করেছ আমি সব সহ্য করেছি। তারপরেও অভয় কি করে ফেল করলো? ওর অ্যাডমিশন একটা ভালো কলেজে করানোর জন্য আমি
তোর মতো নোংরা লোকের সঙ্গে শুতেও রাজি হয়েছিলাম। আমি নোংরা আর তুমি সতী সাবিত্রী মহিলা, তাই ওর মতো মেয়েদের যোগ্যতা কি? হ্যাঁ, যখন তখন যেখানে সেখানে নোংরামি করছিস। আর ভালো করে শুনে রাখ, আমি শুধুমাত্র তোকে ব্যবহার করেছি। আর ওটাকে কি বলে যেন, সুযোগকে আমি কাজে লাগিয়েছি। তুই শুধু আমার সাথে কেন, সব টিচারের সাথে এই কাজ করলেও তোর ছেলে অভয় কখনোই পাশ করতে পারবে না। জানিস তুই কেন? কারণ তোর ছেলে একটা গবেট 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 কোনো কাজের যোগ্য নয় ও। যেরকম তুমি অল্প পড়াশোনা জানো, সেরকম ও মূর্খ হবে, একটা বোঝা হয়ে থেকে যাবে জীবনে। কি বললি তুই? কি বললি তুই আমার ছেলের ব্যাপারে? ছাড়বো না তোকে, আমি ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, ছাড়বো না। তুই চাইলেও আমার কিচ্ছু করতে পারবি না। জানিস কেন? তোর আমার সেই দিনের ভিডিও এই মোবাইলে রয়েছে। তোর যেটুকু সম্মান রয়েছে না, সব শেষ হয়ে যাবে। আর যে গবেট ছেলের জন্য তুই এগুলো করছিস না, ভাব যদি ওই ভিডিওটা দেখে তাহলে কি করবে। চল যা এখান থেকে। আর হ্যাঁ, যখনই আমার প্রয়োজন হবে ডেকে পাঠাবো, তখনই চলে আসবি, কোনো নাটক ছাড়া, বুঝলি? চল যা এখান থেকে। তুই শুধু আমার সাথে কেন, সব টিচারের সাথে এই কাজ করলেও তোর ছেলে অভয় কখনোই পাশ করতে পারবে না। জানিস তুই কেন? কারণ তোর ছেলে একটা গবেট 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 কোনো কাজের যোগ্য নয় ও। বোঝাও, খুব বড় বোঝা। আরে পাগল নাকি? চোখে দেখতে পাও না? ওই লোকটা আমায় ব্যবহার করলো। আমার স্বামীও আমায় ব্যবহার করলো। সবাই আমাকে ব্যবহার করলো। সবাই আমায় 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 এইভাবে ব্যবহার করলো, জীবনটা শেষ করে দিল আমার। কিন্তু কিন্তু ও ও আমার ছেলের ব্যাপারে এভাবে বললো কি করে? ওকে আমি ওকে ছাড়বো না। এর দাম তো ওকে দিতেই হবে। হ্যালো, এ ভাই গেলে অভয়। ব্যাপার কি ব্যাপার? না ফোন করছো, না ফোন তুলছো। তোমার মনে কি চলছে? লড়াই করতে চাও কি না? আমি তো ভেবেছিলাম তুমি টাকা ইনকাম করতে চাও। টাকা ইনকাম করতে চাই স্যার, কিন্তু আমি আমার মাকে কথা দিয়েছি যে আমি আজকের পর আর কখনো লড়াই করব না, আর আমি সেটা ভাঙতে পারবো না। টাকার ব্যবস্থা হয়ে গেছে তোমার? মা আর আমি মিলে সব দেখে নেব। আমি আসছি। আরে আরে 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, খুলছি। আরে তুমি? হ্যাঁ আমি। অনেক দিন বাঁচবে তুমি, জানো। আমি তোমার কথাই ভাবছিলাম, আর তুমি একদম সঠিক সময় এসেছো। এসো এসো,
ভেতরে এসো। আর হ্যাঁ, দরজা বন্ধ করে দিও যাতে কেউ ডিস্টার্ব না করে। এসো এসো। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি না ডাকতেই চলে আসবে। আচ্ছা, কেন? তুমি ডাকবে আর আমি আসবো না? এটা আবার হতে পারে নাকি, যেখানে ভিডিও রয়েছে তোমার কাছে আমার? একটা সত্যি কথা বলি, আমার তোমাকে খুব ভালো লাগছে। আমি ঠিকই বুঝেছিলাম তুমি রেগে গিয়ে বলছিলে, কিন্তু ভেতর থেকে তুমি এটাই চাও। তাই নাকি? তাহলে এটাও কি জানো? কি? প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি যা করেছি আমার ছেলের জীবনটা বাঁচানোর জন্য করেছি। আমায় ঠকিয়েছে, আমায় ব্যবহার করেছে, আর তারপরে আমাকেও ফেল করিয়েছে। ও আমার ভিডিও করে রেখেছে আর এখন আমাকে শুধু ব্ল্যাকমেল করছে। তুমি প্লিজ আমায় সাহায্য করো। আমি বলেছিলাম না আমি তোমায় ছাড়বো না। এখানে কেউ আসার আগে, বাইরের সম্বন্ধে কেউ কিছু জেনে ফেলার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। চলো তাড়াতাড়ি। না বলুন, এইভাবে এখান থেকে আমরা যাব না কোথাও। সমস্ত ফিঙ্গারপ্রিন্ট আমরা মুছে দিয়েছি, আর আমাদের কেউ সন্দেহ করবে না। যাই গিয়ে শুধু একবার চেঞ্জ করে নি। তুমি এই বাড়িতে কাজ করো? বাবু, আমি অনেক বছর ধরে এখানে কাজ করছি। সচিন বাবু চলে যাওয়ার পরে আমি এই বাড়িতে আসি পরিষ্কার করার জন্য। এক গোছা চাবি ওই পাশের বাড়িতে রাখা থাকে। স্যার, ভেতরে আলমারি খোলা আছে, দেখে তো মনে হয় এটা লুটপাট আর খুনের কেস স্যার। ঠিক আছে, একটা কাজ করা যাক, আশেপাশে প্রতিবেশীদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যাক, দেখা যাক কোনো ক্লু পাওয়া যায় কিনা। হ্যাঁ স্যার, কালকে রাতে আমি একটা স্যার আর মেম সাহেবকে সচিন স্যারের বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম। কিন্তু কে বা জানতো যে সকাল সকাল এই খবর পাবো? ঠিক আছে, যাও। হ্যাঁ স্যার। রাজেশ, প্রতিবেশীদের কাছ থেকে সচিনের নাম্বার বের করে সিডিআর বের করো, দেখা যাক কার কার সঙ্গে কথা হয়েছে। শোনো, সচিনের মোবাইল আর ওর লোকেশন, এই দুটোই আমার প্রয়োজন। হ্যালো রমনা, পুলিশ এই মার্ডার ইনভেস্টিগেশনে ঢুকেছে। এই শহরে থাকাটা আমাদের জন্য আর একদমই সুবিধের হবে না। তুমি একটা কাজ করো, তোমার পুরনো সিম কার্ড ফেলে দিয়ে নতুন একটা সিম কার্ড নাও। আর হ্যাঁ, তুমি রেডি হয়ে গেলে আমাকে সঙ্গে সঙ্গে বলবে, আমরা এই শহর ছেড়ে চলে যাব। ওকে? বলুন, আমিও খুব চিন্তিত, খুব ভয় করছে আমার। বুঝতে পারছি না যে আমি কি করব। যদি ধরা পড়ি তাহলে অভয়ের কি হবে? ওর পড়াশোনা, ওর অ্যাডমিশন,
সবকিছু শেষ হয়ে যাবে। আরে তুমি ওসব চিন্তা করো না, আমরা অন্য একটা শহরে গিয়ে ওকে ভালো জায়গায় অ্যাডমিশন করিয়ে দেব, কিন্তু এক্ষুনি আমাদের এখান থেকে চলে যাওয়াটা খুবই জরুরি। তুমি রেডি হয়ে গেলেই বাস স্ট্যান্ডে আমার সঙ্গে দেখা করো, আমি ওখানে থাকছি। আচ্ছা, স্যার, সচিনের কল রেকর্ড থেকে যে নাম্বারটা ট্রেস হয়েছে সেটা রমনা শর্মার। আর এই কদিন রমনা শর্মা আর সচিনের পরপর অনেকবার কথা হয়েছে, অড টাইমে ওরা কথা বলেছে। আর যখন ওদের লোকেশন ট্রেস হয়েছে, মার্ডার লোকেশনের সেল টাওয়ার থেকে রমনার নাম্বার অ্যাক্টিভ পাওয়া গেছে। আর ওনার মোবাইল অপারেটরের কাছ থেকে ছবি নিয়ে আই উইটনেসও কনফার্ম হয়েছে। আর যেই ছেলেটাকে ওয়াচম্যান রমনার সঙ্গে দেখেছিল তার সম্বন্ধেও পুরো ইনফরমেশন পেয়ে গেছি স্যার। তার নাম বরুণ তিওয়ারি, আর ওর লোকেশনও ট্রেস হয়ে গেছে। বরুণের লোকেশন ট্রেস হয়ে গেছে? চলো যাওয়া যাক। অভয় শোন, বাবা ঠিকই বলতো, তুমি একটা চরিত্রহীন মহিলা। বাকি লোকেরা যা বলে সত্যি বলে। তুমি এগুলো কি করে করতে পারো মা? কথা দিয়েছিলে তো তুমি আমাকে। তুমি শুধু আমার কথাই না মা, আমার বিশ্বাস ভেঙেছো, আমার মন ভেঙেছো তুমি মা। অভয় আমার কথাটা শোন, সব সত্যি নয়। আমি 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 তোকে সব বলছি। শুনে যাও আমার থেকে। আমি না আর এগুলো সহ্য করতে পারছি না। দাঁড়াও দাঁড়াও। এই! আমি তোকে বলছি, শোন বাবা। না বাবা, তুই দাঁড়া না, এরকম করিস না, দাঁড়া। আমি তোর মা হই অভয়, আমি তোকে ভালোবাসি অভয়, আমাকে মারিস না অভয়। আমি জানি যে তুই আমার কথায় বিশ্বাস করবি না, আমায় কখনো ক্ষমা করবি না, কিন্তু অভয় এই পৃথিবীতে যদি আমি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা শুধু তুই। আমি সত্যি কথা বলছি অভয়। দরকার নেই আমার সেই ফিউচার যে নিজের সম্মানকে নষ্ট করে। আমি জানতাম যে তুমি আমার জন্য চিন্তা করো, সেই জন্য তোমাকে সাহায্য করার জন্য আমি নিজেকে তৈরি করলাম। কিন্তু আমি বোঝাতে পারলাম না তোমাকে। এবার অনেক হয়ে গেছে মা, অনেক হয়ে গেছে সবকিছু। আমি আর সহ্য করতে পারছি না। আজ যা হওয়ার সেটাই হবে। অভয়, এই, 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 ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ধরো ধরো ওকে। শুনুন ম্যাডাম, আপনাকে সচিন শর্মার মার্ডার আর লুটপাট করার কেসে গ্রেপ্তার করা হচ্ছে। চলুন। শেষ করে দিয়েছিল ওই সচিন আমায়। আমার ছেলেকে পরীক্ষায় পাশ করানোর জায়গায় তো ও আমার সম্মান নিয়ে খেলেছে। আমি ওর সব কথা শুনতাম, ও যা বলতো আমি সব করতাম, কিন্তু ও আমায় ঠকিয়েছে। আমার ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করতো। আমি এছাড়া আর কি করতাম? দেখুন, আপনি আপনার ব্যাপারে যা কিছু বলতে চান আদালতে গিয়ে বলবেন। কনস্টেবল, নিয়ে চলো এনাকে। অভয়, অভয়, আমি তোকে কি করে বিশ্বাস করাবো? আমি যা করেছি শুধুমাত্র তোর জন্য করেছি, এছাড়া আমি আর কি বা করতাম? সমাজ আর পরিস্থিতি আমায় কখনো সামলে ওঠার সুযোগই দেয়নি। কিন্তু একটা কথা সত্যি অভয়, আমি তোকে খুব ভালোবাসি। আমায় ক্ষমা করে দিস, সবাই ক্ষমা করে দিস। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি জানতে পেরে গেছি যে তুমি যা কিছু করছিলে আমার জন্যই করছিলে। কিন্তু এবার তোমাকে আমি কথা দিচ্ছি যে আমি তোমার সব স্বপ্ন নিশ্চয়ই পূরণ করব। আর তুমি আমার জন্য গর্বিত হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব মা। কনস্টেবল, নিয়ে চলো এনাকে।
অভয় চলুন, অভয় খেয়াল চলুন। রাখিস নিজের। অভয় নিজের ছেলেমেয়ের সুখ প্রত্যেক বাবা মায়ের কাছেই গুরুত্বপূর্ণ। রমনাও তার ছেলেকে সুখে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু রমনা এটা করতে গিয়ে অনেক ভুল সিদ্ধান্ত নেয়। অভয় পড়াশোনায় দুর্বল ছিল, কিন্তু এই দুর্বলতার আসল কারণ না খুঁজে রমনা অন্য উপায় খুঁজতে শুরু করে। এই বিষয়টা একবারও ভেবে দেখেনি যে প্রত্যেক মানুষের মধ্যে ভালো আর খারাপ গুণ থাকে। কখনোই দুজন মানুষ একরকম হতে পারে না। প্রত্যেক মানুষের মধ্যেই আলাদা গুণ থাকে যা তাদের বিশেষ করে তোলে। এই অপরাধের কারণ এটাই ছিল যে নিজের ক্ষমতা বোঝার পরিবর্তে দুজনে এমন একটা রাস্তা বাছে যা তাদের অপরাধের দিকে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যে মাঝে মধ্যে মন খুলে কথা বললে বা শান্ত হয়ে ঠান্ডা মাথায় ভাবলে অনেক কঠিন সমস্যারও সমাধান করা যায়। তাই কঠিন পরিস্থিতিতে সবসময় নিজের বিবেক আর বুদ্ধি দিয়ে কাজ করুন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো এরকম কোনো অপরাধ থেকে সাবধান করতে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।